যেমন আমি আগে উদাহরণ দিয়ে ভেসপার থিওরিগুলো বুঝিয়েছি, রুল নাম্বার 3 বোঝাবো ভেসপার থিওরির, কিন্তু আগে একটা উদাহরণ বা একটা কোশ্চেন দিয়ে আমি শুরু করছি। কোশ্চেনটা হচ্ছে NH3 এবং PH3 আগের সূত্রটার সাথে তুলনা করবে রুল 2 এর সাথে, তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে। NH3 আর PH3 কার বন্ধন কোণ বেশি এবং কেন, এই প্রশ্নটা করেছে। এখন ভালো করে লক্ষ্য করলে তুমি দেখতে পারবে যে এই যৌগ দুটোতে বন্ধন পেয়ার, বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একই, গঠনাকৃতিও একই। আর আগেই আমরা দেখেছি যে এর বন্ধন কোণ হয় 107 ডিগ্রি, প্রায় 107 ডিগ্রি। সংকরায়ন যদি দেখা হয় তাহলে নাইট্রোজেনের সংকরায়ন sp3, এখানে ফসফরাসের সংকরায়ন sp3। কি মনে হচ্ছে বন্ধন কোণটা এখানে বেশি হবে না কম হবে? এটা কি আগের দুটো সূত্র থেকে বলা যাবে? আগের দুটো সূত্র থেকে বলা যাবে না, কারণ আগের সূত্রতেই আমি বলেছি যে NH3 NF3, এটা বলেছিলাম, দেখবে তোমাদের খাতায় আছে NH3 আর NF3। এখন দেখো এই যে যৌগ দুটো দিয়েছি, লোন পেয়ারের পরিমাণ একই আছে, বন্ধন পেয়ারও একই আছে, শুধু প্রান্তীয় পরমাণু আলাদা। এখানে হাইড্রোজেন, এখানে ফ্লুরিন। যেমন বলেছিলাম ফ্লুরিন মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বন্ধন কোণ কমে যাবে। এক্ষেত্রে দেখো উল্টো হয়ে গেছে, কেন্দ্রীয় পরমাণু দুটো আলাদা, প্রান্তীয় পরমাণু একই। তাহলে এটা টাইপ 3 বলতে পারি আমরা, যেখানে সূত্র 3 নম্বর সূত্রের প্রয়োজন হবে। যদি একই গঠনাকৃতি হয়, প্রান্তীয় পরমাণু একই থাকে, কেন্দ্রীয় পরমাণু আলাদা থাকে, তাহলে বন্ধন কোণের কি পরিবর্তন হয়? আগের সূত্র থেকেও আমি বলতে পারি, তবে এই সূত্রটা যেভাবে বইতে বলা আছে সেইভাবে আগে বলছি, তারপর আগের সূত্রের সাহায্যে নিয়ে বলবো। এখন নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস দেখা হয় 1s2 2s2 2p3, এর কোনো ডি অরবিটাল নেই বা 3 নাম্বার কক্ষ নেই, দুটো কক্ষ আছে, প্রথম আর দ্বিতীয়। দ্বিতীয় কক্ষে 5টা ইলেকট্রন আছে, মানে ইলেকট্রন দ্বারা ভর্তি আছে, কোনো ফাঁকা কক্ষক এখানে নেই। এই কথাটা লিখে রাখবে, কোনো ফাঁকা কক্ষ নেই বা ফাঁকা কক্ষক নেই, ভ্যাকেন্ট অরবিটাল নেই। এই যে ফসফরাসের ক্ষেত্রে যখন আমরা ইলেকট্রন বিন্যাস দেখব 1s2 2s2 2p6 3s2 3p3, আর একটা অরবিটাল আছে সেটা হচ্ছে 3d, কিন্তু সেটা ফাঁকা, জানা আছে, এটা আমরা আগে বলেছি পরিবর্তনশীল যোজ্যতাতে। তাহলে ফসফরাসের শেষ কক্ষ যেটা আছে সেটা কিন্তু ভর্তি হয়নি, এটা তো শেষ কক্ষ। কেন শেষ কক্ষটা ভর্তি হয়নি? কারণ D3D অরবিটাল এখনো পুরোপুরি ফাঁকা আছে, অর্থাৎ এখানে ফাঁকা কক্ষক আছে। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করছি, এখান থেকে আলাদাভাবে একটা প্রশ্ন। কেন তুমি একটা বেঞ্চে বসে পড়াশোনা করছো, সেই বেঞ্চে 5 জনের ক্যাপাসিটি আছে, 5 জন স্টুডেন্ট সেই বেঞ্চে ভালো করে বসতে পারে, 5 জন। তোমরা 2 জন ভেবে নাও আছো, আর বাকি 3টে জায়গা ফাঁকা আছে। এখন নতুন কেউ স্টুডেন্ট যদি আসে তাহলে সেখানে তো বসতে পারবেই, আর যদি বলে তোমাদেরকে একটু সরে যেতে, তাহলে তোমরা কিন্তু সরে যেতে পারবে, কারণ স্পেস আছে। তোমাদেরকে যদি কেউ ঠেলে দেয় তাহলে তুমি এইদিকে পেছন দিকে যেতে পারবে বা পাশে যেতে পারবে, কারণ স্পেস বা ফাঁকা জায়গা আছে। যদি এইটা পুরোপুরি ভর্তি থাকতো, 5 জনাই ভর্তি থাকতে বা 4 জনা ভর্তি থাকতে, তাহলে জায়গাটা কম আছে বা স্পেসটা কম আছে। এখন একজন যদি এসে তোমাদেরকে একটু ঠেলে দেয় বা সরতে বলে, তাহলে তোমাদের একটু অসুবিধা হবে সরতে, কারণ স্পেসটা কম আছে।
স্পেস কম থাকার জন্য তুমি সরতে পারছো না, এই কনসেপ্টটাকে এখানে তুমি নিয়ে আসবে। এখন দেখো লোন পেয়ারটা কিন্তু বন্ড পেয়ারকে বিকর্ষণ করছে, আগেও বলে দিয়েছি লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বেশি, লোন পেয়ারটা বন্ড পেয়ারকে বিকর্ষণ করছে, আবার বন্ড পেয়ারও নিজেদের মধ্যে বিকর্ষণ হচ্ছে, এখানেও তাই সেম। এখানেও সেম। আর আমরা এটাও জানি যে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বেশি কার তুলনায়? বন্ড পেয়ারের তুলনায় এইটা বেশি, অর্থাৎ এই লাল দিয়ে যেটা দেখাচ্ছি সেইটা কিন্তু বেশি শক্তিশালী এই বন্ড পেয়ারের তুলনায়। আচ্ছা, এক্ষেত্রেও তাই আছে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, এক্ষেত্রেও লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। এই নাইট্রোজেন অ্যাটমে দেখো কোনো ফাঁকা কক্ষক নেই, কোনো স্পেস নেই, তাই লোন পেয়ার যখন বন্ড পেয়ারকে বিকর্ষণ করবে এই বন্ধন পেয়ারগুলো বেশি সরতে পারবে না বা বেশি ছোট হতে পারবে না। ছোট হতে পারবে না কেন? কারণ এখানে জায়গা কম আছে, ইলেকট্রন ভর্তি আছে, ফাঁকা কোনো কক্ষক নেই, স্পেস কম আছে, তাই ছোট হতে পারবে না। কিন্তু এখানে যেহেতু পি ফসফরাসে ফাঁকা ডি কক্ষক আছে, লোন পেয়ার বন্ড পেয়ার যখন বিকর্ষণ হবে তখন এই বন্ধন পেয়ারে যেহেতু ফাঁকা জায়গা আছে তাই আরো ছোট হতে পারবে, আরো সরে যেতে পারবে। যেমন এইখানে ফাঁকা জায়গা ছিল, যদি বলে সরে চলো তাহলে সরে যেতে পারবে, কারণ জায়গা আছে অনেকটা, তুমি আরেকটু কাছাকাছি বা সরে সরে যেতে পারো। কিন্তু এখানে যেহেতু কোনো জায়গা কম আছে বা স্পেস কম আছে, সরে যাওয়ার জায়গা নেই, তুমি বলবে যে আর জায়গা নেই, সরতে পারছি না, এক্ষেত্রে কিন্তু তুমি সরে সরে যাবে। আর যত সরে সরে যাবে তত আকারটা বা বন্ধন কোণটা আরো ছোট হবে। তাহলে ফসফরাসের যেহেতু অসম্পূর্ণ বা ফাঁকা কক্ষক থাকে, তাই এখানে বন্ধন সংকুচিত হবার জায়গা আছে, বন্ড অ্যাঙ্গেল বন্ড অ্যাঙ্গেল সংকুচিত হবার জায়গা আছে, ছোট হবার এই ফাঁকা ফাঁকা ছিল এরকম ছোট হতে পারবে। কিন্তু এইখানে ফাঁকা জায়গাগুলো বেশি সরতে পারবে না, কারণ কি এখানে স্পেস নেই, নাইট্রোজেনের কোনো ফাঁকা কক্ষক নেই, সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা ভর্তি আছে, এখানে ভর্তি সম্পূর্ণ নেই। সম্পূর্ণ কোন সেন্সে বলছি? যে ফাঁকা কক্ষক আছে, এখানে ফাঁকা কক্ষক নেই। তাহলে এর বন্ধন কোণটা কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে, বন্ধন কোণটা হয়ে যাবে 93.3 ডিগ্রি। এইখান থেকে তৃতীয় সূত্রটা আসে। তৃতীয় সূত্র কি? ভেসপারের বইতে আছে, দেখবে কোনো জায়গায়, তুমি খুঁজে বের করে নেবে। আমি যেটা বলছি সেখান থেকে তুমি একটু মনে রাখো বা লিখে নিতে পারো, অনেকটা বড় হবে। যে কেন্দ্রীয় মৌলের, এগুলো কেন্দ্রীয় মৌলের সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রন দ্বারা ভর্তি থাকলে, কেন্দ্রীয় মৌলের সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রন দ্বারা ভর্তি থাকলে সেই যৌগের বন্ধন জোড় ইলেকট্রনগুলির মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল, তাহলে যেখানে কেন্দ্রীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রন দ্বারা ভর্তি আছে সেখানে বন্ধন জোড় ইলেকট্রনগুলির মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল। অপর একটি যৌগ যেখানে কেন্দ্রীয় মৌলের সর্ববহিস্থ কক্ষটি ইলেকট্রন দ্বারা ভর্তি নয়, ফাঁকা কক্ষক আছে, অপর একটি যৌগ যেখানে কেন্দ্রীয় মৌলের সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি নয়, ফাঁকা কক্ষক আছে, ক্রিয়াশীল বিকর্ষণ বলের তুলনায় শক্তিশালী হয়, ক্রিয়াশীল বিকর্ষণ বলের তুলনায় শক্তিশালী হয়। তাহলে এখন যদি এই যৌগটা ব্যাখ্যা দিই, যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস এটা, কোনো ফাঁকা কক্ষক নেই,
ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এটা, ফাঁকা কক্ষক আছে। এইখানে বন্ধন জোড় ইলেকট্রনগুলোর মধ্যে যে বিকর্ষণ বল আছে সেটা শক্তিশালী, বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ বল সেটা শক্তিশালী, এইখানে বন্ড পেয়ারের মধ্যে যে বিকর্ষণ বল সেটা দুর্বল। তাই এক্ষেত্রে লোন পেয়ারের বিকর্ষণের জন্য সংকুচিত হবে না বন্ধন কোণ, বেশি বেশি সংকুচিত হবে না, এখানে বন্ধন কোণ বেশি সংকুচিত হয়ে যাবে। বুঝতে পারলাম ব্যাপারটা? আর একটা বললাম যে আগের দ্বিতীয় সূত্র থেকে বলা যাবে, ইলেকট্রোনেগেটিভিটি দিয়েও বলা যায়। এখন যদি বলি নাইট্রোজেন আর হাইড্রোজেন কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এই বন্ধনের ইলেকট্রন জোটটা নাইট্রোজেনের দিকে চলে যাবে, নাইট্রোজেনের দিকে আমি বন্ধন ইলেকট্রন জোড় ঘনত্বটা বেশি দেখাচ্ছি, ইলেকট্রন ডেন্সিটি বেশি দেখাচ্ছি, ঠিক আছে, দেখা যাচ্ছে। আর হাইড্রোজেনের দিকে কম থাকবে, হাইড্রোজেনের দিকে কম আছে। এখন যদি এই লোন পেয়ারটা বন্ড পেয়ারকে বিকর্ষণ করতে চায়, তাহলে দেখো এইখানে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি, এই বন্ড পেয়ার বিকর্ষণটা অনেক বেশিই থাকবে, তাই সংকুচিত হতে দেবে না বা ছোট হতে দেবে না, বন্ড অ্যাঙ্গেলটাকে ছোট হতে দেবে না, কারণ ইলেকট্রন ঘনত্ব এই সেন্ট্রাল অ্যাটমের কাছে বেশি। অপরদিকে ফসফরাসের ক্ষেত্রে যদি যাই, ফসফরাস আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি প্রায় একই, তাই এখানে ইলেকট্রন ঘনত্বগুলো ফসফরাসের কাছে এসে জমা হবে না। এখন যদি ইলেকট্রন ঘনত্ব ফসফরাসের দিকে জমা না হয়, তাহলে লোন পেয়ার বন্ড পেয়ার যখন বিকর্ষণ হবে, তাহলে এই বন্ড পেয়ার ততটা বাধা দিতে পারবে না, সংকুচিত হয়ে যাবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি কেন্দ্রীয় পরমাণুর বৃদ্ধি পেয়ে যায়, তাহলে বন্ধন কোণ বেশি হয়। আর ওইখানে কি ছিল, ইলেকট্রোনেগেটিভিটি যদি প্রান্তীয় পরমাণুর বেশি হয়ে যায়, তাহলে বন্ধন কোণ কম হয়। এটা দিয়েও তুমি ব্যাখ্যা দিতে পারো। তবে রুল নাম্বার 3 যদি লিখতে দেয়, তাহলে যেটা বললাম সেটা লিখতে হবে, ব্যাখ্যা তুমি দুরকম ভাবেই দিতে পারো। এরপরে আরেকটা রুলে যাব, আবার একই রকম ভাবে একটা প্রশ্ন করব, আর সেখান থেকে আমি পরের রুলে যাব। তার আগে আগের প্রশ্ন থেকে, আগেই রুল নাম্বার 3 থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দিই, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। H2O এবং H2S কার বন্ধন কোণ বেশি এবং কেন? H2O এবং H2S কার বন্ধন কোণ বেশি এবং কেন? একবার অ্যান্সারটা দাও দেখি। H2O বন্ধন কোণ বেশি হবে। গঠনাকৃতি দেখবে দুজনেরই একই, দুটো লোন পেয়ার থাকে ভি আকৃতি। H2S হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রেও গঠনাকৃতি ভি শেপ, দুটো লোন পেয়ার থাকে। এর বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি, আর এর বন্ধন কোণ কম হয়ে যাবে, 92 ডিগ্রি হয়, পয়েন্ট দিয়েও কিছু বইতে দেওয়া আছে। এবার তুমি যে দ্বিতীয় ব্যাপারটা বললাম সেখান থেকে ব্যাখ্যাটা দিয়ে দিলে, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, বন্ধনের ইলেকট্রনগুলো নিজের দিকে টানবে, তাহলে সেন্ট্রালে এখানে বেশি ইলেকট্রন ঘনত্ব থাকবে, বন্ধন কোণটা কমাতে পারবে না, এখানে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি বেশি নয়, কম। আর আবার যদি সম্পূর্ণ ভর্তি আর ফাঁকা কক্ষক দিয়ে বলি, তাহলে হবে অক্সিজেনে দেখবে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4, কোনো ফাঁকা কক্ষক ডি অরবিটাল নেই 3d। আর এক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p4 3d আছে ফাঁকা, আবার অসম্পূর্ণ কক্ষক আছে, তাই বন্ধন কোণ কম হবে, এটাও ব্যাখ্যা দিতে পারো। আর একটা উদাহরণ দিচ্ছি, PF3 এবং PH3,
PH3 লোন পেয়ার আছে, এরও দুটো একটা, এরও একটা লোন পেয়ার আছে। এই কোশ্চেনটা এত বেশি ইম্পর্টেন্ট, প্রায় এটাই দেয়, আর এটা স্টুডেন্টরা ভুল করে প্রচুর। এই কোশ্চেনটাই আমাকে আগের দিন একটা স্টুডেন্ট করেছিল, তোমাদের মধ্যে একজন করেছিল, যে স্যার PF3 আর PH3 মধ্যে কার বন্ধন কোণ বেশি? বইতে দেওয়া আছে স্যার যে PF3টার বেশি PH3 তুলনায়। এটা তো একটু আগে করলাম 93.3 ডিগ্রি। তাহলে এটা কি হবে, কম হবে না বেশি হবে? কম হওয়ার কথা, কিন্তু বেশি হবে। 98 ডিগ্রি। এটা 93.3 করতে পারো বা 94ও করে রাখতে পারো মনে রাখার জন্য। এখন যদি রুল নাম্বার 2 দিয়ে ব্যাখ্যা দিই, তাহলে দিতে পারবো কি রুল নাম্বার 2 দিয়ে ব্যাখ্যাটা? প্রান্তীয় পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পেলে বন্ধন কোণ হ্রাস পায়, এই রুল দিয়ে যদি ব্যাখ্যা দিই হবে না। ওই রুল দিয়ে যদি ব্যাখ্যা দিতে যাও তাহলে সবাই ভুল করবে। এটা অনেক সময় বলা হয় রুল নাম্বার 2 এর ব্যতিক্রম একটা রুল, কিন্তু এর কারণটা শুনে নাও, সব ক্ষেত্রে হবে না এটা। যেমন আমি যদি বলি NF3 আর NH3, তাহলে এটা হবে না, এইটাই বন্ধন কোণ বেশি হবে 107 ডিগ্রি। এইটা কত বললাম? 102 ডিগ্রি। ঠিক আছে, এইটা রুল নাম্বার 2 দিয়ে ব্যাখ্যা করেছি, মন দিয়ে শুনবে এটা খুব। এক্ষেত্রে কিন্তু উল্টো হয়ে গেল, কেন হয়ে গেল? এবার দেখো, এই যে কেন্দ্রীয় পরমাণু প্রান্তীয় পরমাণু, এখানেও কেন্দ্রীয় পরমাণু প্রান্তীয় পরমাণু, এই যে প্রান্তীয় পরমাণু আছে তার লোন পেয়ার আছে অনেকগুলো, 3টে করে লোন পেয়ার আছে। আর এই ফসফরাসের ফাঁকা কক্ষক আছে, কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা কক্ষক আছে, আর প্রান্তীয় পরমাণুর লোন পেয়ার আছে। উল্টোটা হতে পারত, প্রান্তীয় পরমাণুর ফাঁকা কক্ষক আছে, কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ার আছে। এরকম দেখাবো একটা উদাহরণ আমি। যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে, এই যার লোন পেয়ার আছে সে নিজের ইলেকট্রন দান করবে যার ফাঁকা কক্ষক আছে। যার লোন পেয়ার আছে সে নিজের ইলেকট্রন দান করবে যার ফাঁকা কক্ষক আছে। ফলে কি হবে, ফলে এইখানে একটা ডবল বন্ড ক্যারেক্টার চলে আসবে। আমি লিখছি নিচে, এই যৌগটাকে আমি নিচে দেখাচ্ছি। তাহলে ফসফরাস আর ফ্লুরিনের মধ্যে একটা ডবল বন্ড ক্যারেক্টার চলে এলো। যেহেতু ফ্লুরিন লোন পেয়ার দান করেছে, ফ্লুরিনের মাথায় প্লাস হয়ে গেছে, আর ফসফরাস লোন পেয়ার গ্রহণ করেছে, তাই ফসফরাসের মাথায় মাইনাস দিয়েছি। এই লোন পেয়ারটা আমি এরকম করে অরবিটাল দেখিয়েছিলাম, এখানে দেখাইনি। আর বাকি দুটো ফ্লুরিন এরকমভাবেই আছে। এই যে প্রথম যৌগটা, এই যৌগ থেকে এই যৌগটা পাচ্ছি, এই দুটোর মধ্যে একটা সাইন থাকে, এই সাইনকে বলা হয় রেজোনেন্স সাইন। অর্থাৎ এই যৌগটা রেজোনেন্স করলে এরকম হবে। আবার কি হতে পারে, ওই 1 নাম্বার যৌগটা প্রথম ফ্লুরিন যদি লোন পেয়ার দান করে তাহলে এই যৌগটা পাবো 2 নাম্বারটা। আবার যদি দ্বিতীয় ফ্লুরিনটা দেয় তাহলে 1 নাম্বার থেকে আরেকটা স্ট্রাকচার পাবো, এরকম দেখতে হবে। এইটা হবে দেখতে, আরেকটা স্ট্রাকচার পাবো ওই 1 নাম্বার থেকেই পাবো। যদি তৃতীয় ফ্লুরিনটা যদি লোন পেয়ার দান করে তাহলে এরকম দেখতে হবে। এই ধরনের 3টে যৌগ পাচ্ছি এই 1 নাম্বার যৌগ থেকেই। এই 3টেকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেটিং গঠনাকৃতি বা ক্যানোনিক্যাল গঠনাকৃতি। এই প্রথম যৌগ থেকেই পাই। যেহেতু রেজোনেন্স আমাদের হয়নি, বা তোমাদের হয়তো
অর্গানিক কেমিস্ট্রিতে রেজোনেন্স বলে দেওয়া হয়েছে। রেজোনেন্স যদি ছোট করে বলি, এরকম কোনো গঠনাকৃতি যদি থাকে আর সেই গঠনাকৃতিগুলোর পরমাণুগুলোকে নিজের জায়গা পরিবর্তন না করে শুধুমাত্র পাই বন্ধন ইলেকট্রন বা লোন পেয়ারগুলোর মাধ্যমে একাধিক গঠনাকৃতি দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি, প্রকাশ করতে পারি, তাহলে প্রত্যেকটা এই যে গঠনাকৃতি পাচ্ছি তাদেরকে বলা হয় রেজোনেটিং গঠনাকৃতি, আর এই ঘটনাটাকে বলা হয় রেজোনেন্স। তাহলে দেখো পরমাণুগুলো নিজের জায়গা কোনো পরিবর্তন করেনি, শুধুমাত্র লোন পেয়ার বা পাই বন্ধন নিজের জায়গা পরিবর্তন করেছে। লোন পেয়ার ইলেকট্রন দেখো এইখান থেকে এখানে গেছে, আবার মাঝখান থেকে এখানে গেছে, আবার 3 নাম্বার থেকে এখানে গেছে। দেখো পাই বন্ধন যদি বলি, পাই বন্ধন প্রথম ফ্লুরিনের সাথে পাই বন্ধন আছে, দ্বিতীয় ফ্লুরিনের সাথে পাই বন্ধন আছে, তৃতীয় ফ্লুরিনের সাথে পাই বন্ধন আছে। তাহলে পাই বন্ধন শুধু নিজের জায়গা পরিবর্তন করছে, স্থান পরিবর্তন করছে, বা লোন পেয়ারগুলো নিজের স্থান পরিবর্তন করছে, পরমাণুগুলো কোনো স্থান পরিবর্তন করেনি। এই ধরনের গঠনাকৃতিগুলোকে বলা হয় রেজোনেটিং গঠনাকৃতি বা ক্যানোনিক্যাল গঠনাকৃতি, আর এই ঘটনাগুলোকে বলা হয় রেজোনেন্স। এগুলো কেন হয়? এগুলো যদি রেজোনেন্সের ফলে কোনো অণু বা আয়ন স্থায়িত্ব পায়, যত বেশি লোন পেয়ার নিজের জায়গা পরিবর্তন করবে, পাই বন্ড নিজের জায়গা পরিবর্তন করবে, চার্জ যত সেপারেশন হবে তত একটা অণু বা আয়ন স্টেবল হয়। তাহলে চার্জ সেপারেশন হচ্ছে বলে স্টেবিলিটি বাড়ছে, ফিজিক্সের ল। চার্জ সেপারেশন যত বেশি হবে স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে এই 1 নম্বর যৌগের 3টে রেজোনেটিং গঠনাকৃতি পেলাম। 3টের ক্ষেত্রে কি দেখলাম, যে এখানে পাই বন্ধন বা ডাবল বন্ড একটা ক্যারেক্টার চলে এসেছে। ডাবল বন্ড ক্যারেক্টার এলে কি হবে, ডবল বন্ড বেশি পরস্পরকে বিকর্ষণ করতে পারে। যদি ডাবল বন্ড থাকে, ডবল বন্ড যদি থাকে তাহলে বেশি বিকর্ষণ করতে পারে। আমরা জানি দেখো দুটো বন্ধন আছে ডাবল বন্ড, তাহলে এইখানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে ডাবল বন্ডে, আর এখানে সিঙ্গেল বন্ড আছে, তাহলে সিঙ্গেল বন্ডে ইলেকট্রন ঘনত্ব কম। তাহলে এইখানে বন্ড পেয়ার বেশি রিপালশন হবে, না সিঙ্গেল বন্ডে বন্ড পেয়ার বেশি রিপালশন হবে? নিশ্চয়ই ডাবল বন্ডে বন্ড পেয়ার বেশি রিপালশন হবে, যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি। তাই এখানে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সিঙ্গেল বন্ড আছে, কিন্তু ডাবল বন্ড ক্যারেক্টার চলে এসেছে। তাই এইখানে বন্ড পেয়ার একটু ডিপ বা গাঢ় করে দিলাম, বন্ড পেয়ার রিপালশন বেশি, তাহলে বন্ধন কোণ কি হয়ে যাচ্ছে, বেশি। এইখানে বন্ড পেয়ার রিপালশনটা একটু কম, হালকা লাইন দিয়ে দেখিয়েছি, তাই বন্ধন কোণটা সংকুচিত বেশি হয়েছে। তাহলে এইটা হচ্ছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4টা কি পেলাম, যদি একটি পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অনেক সময় অপর একটি পরমাণুর ফাঁকা কক্ষকে যায়, বা ফাঁকা কক্ষকে যাওয়ার এক বন্ধনগুলি দ্বিবন্ধন চরিত্র পায়, ফলে বন্ধন জোড় ইলেকট্রনগুলির মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল শক্তিশালী হয়। কি বললাম, যদি একটি পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অন্য একটি পরমাণুর ফাঁকা কক্ষকে যায়, সেটা কেন্দ্রীয় পরমাণু থেকে প্রান্তীয় পরমাণুর দিকে হতে পারে, প্রান্তীয় পরমাণু থেকে কেন্দ্রীয় পরমাণুর দিকেও হতে পারে। ফলে সিঙ্গেল বন্ডগুলো ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়, আর ডাবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেলে বিকর্ষণ বল ডাবল বন্ড বিকর্ষণ বল সিঙ্গেল বন্ডের থেকে বেশি, তাই বন্ধন কোণ বেশি হয়ে যায়। এবার এক্ষেত্রে হলো না কেন, NF3 আর NH3 ক্ষেত্রে হলো না কেন? NF3 লোন পেয়ার আছে ফ্লুরিনের, কিন্তু নাইট্রোজেনের কোনো ফাঁকা কক্ষক নেই, তাহলে ফ্লুরিন নিজের ইলেকট্রন দান করতে পারছে না, ডাবল বন্ড ক্যারেক্টার আসছে না। অপরদিকে কি, ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টেনে নিচ্ছে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে এইটা বলো দেখি কেউ বুদ্ধি করে, OCl2 এবং OF2 OCl2 এবং OF2 লোন পেয়ার থাকে দুটো করে অক্সিজেনের মাথায়, আর ফ্লুরিনে থাকে 6টা, ক্লোরিনে থাকেও 6টা।
ইলেকট্রন, আর যদি লোন পেয়ার বলি তিনটে তিনটে করে থাকে। এবার বলো দেখি কার বন্ধন কোণ বেশি হবে, এখন যে রুল নাম্বার 4টা শিখেছি আমি। আর ও এফ, বলো, OCl2 বন্ধন কোণ বেশি হবে OF2 তুলনায়। আচ্ছা, OF2 বন্ধন কোণ আগে তো বলা হয়েছে নাকি, 103.2 ডিগ্রি, এটা OF2 বন্ধন কোণ। আর এইটা OCl2 বন্ধন কোণটা বলছি তার আগে দেখো, যদি রুল নাম্বার 2 দিয়ে বলি আবার ভুল হয়ে যাবে। এইটাকে তুমি বলবে কম, সরি, এটাকে বলবে বেশি, এটাকে বলবে কম। এখানে দেখো বন্ধন কোণ হচ্ছে 110.8 ডিগ্রি। আমাদের যে রুলটা শিখলাম এই একটু আগেই, সেটা দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। দেখো, অক্সিজেন আর ক্লোরিন দেখে মনে হচ্ছে সিঙ্গেল বন্ড, কিন্তু এখানে ডবল বন্ড ক্যারেক্টার চলে আসবে। ক্লোরিনের ফাঁকা কক্ষক আছে, দেখে নাও, Cl এর ফাঁকা কক্ষক আছে, আর অক্সিজেন নিজের লোন পেয়ারটা ডোনেট করে দিল। এখানে উল্টোটা হলো, কেন্দ্রীয় পরমাণু প্রান্তীয় পরমাণুকে ইলেকট্রন ডোনেট করছে। এখন ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে কারো কি ফাঁকা কক্ষক আছে? ফ্লুরিন বা অক্সিজেনের মধ্যে কারো কি ফাঁকা ডি কক্ষক আছে? নেই। তাহলে এখানে ডবল বন্ড ক্যারেক্টার আসবে না, এখানে ডবল বন্ড ক্যারেক্টার আসবে রেজোনেন্স সাইন দিয়ে আমি নিচে দেখিয়ে দিলাম। ও ডাবল বন্ড Cl, অক্সিজেনের মাথায় প্লাস, ক্লোরিনের মাথায় মাইনাস, লোন পেয়ার যেমন ছিল আছে। এখানে একটা সিঙ্গেল বন্ড, আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার যদি দেখায়, এইরকম রেজোনেন্স চরিত্র দেখা যাবে। ডবল বন্ড ক্যারেক্টার চলে আসছে, মাইনাস হবে এখানটায়, তাহলে ডবল বন্ড ক্যারেক্টার চলে এসেছে। যেহেতু অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে একটা ডবল বন্ড ক্যারেক্টার চলে এসেছে, তাই বিকর্ষণটা বেশি হবে, এই বিকর্ষণ বেশি হবে, বন্ধন কোণ বেশি হবে। এখানে কোনো ডবল বন্ড ক্যারেক্টার আসেনি, তাই বন্ধন কোণ কম হবে। বোঝাতে পেরেছি রুল নাম্বার 4টা। লাস্ট রুল যাচ্ছি, রুল নাম্বার 5-এ। রুল নাম্বার 5টাও আমি বলে দিলাম, আর একবার বলে দিই। রুল নাম্বার 5টা অলরেডি বলে দিয়েছি আমি। কখন বললাম? এই যে বলছি ডাবল বন্ড যদি বিকর্ষণ বল, বিকর্ষণের কথা বলি, ডাবল বন্ড, আর সিঙ্গেল বন্ড কার বিকর্ষণ বেশি? এইটাই হচ্ছে রুল নাম্বার 5। ডাবল বন্ড বিকর্ষণ বল বেশি হবে। দ্বিবন্ধন ইলেকট্রন জোড় যে বিকর্ষণ বল প্রয়োগ করে, এক বন্ধন ইলেকট্রন জোড় সেই বিকর্ষণ বল প্রয়োগ করে না, বা তুলনামূলক কম বিকর্ষণ বল প্রয়োগ করে। এখন যদি CH4 এর কথা বলি বা CCl4 এর কথা বলি, CCl4 এ বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট, কারণ হাইব্রিডাইজেশন হয় sp3, টেট্রাহেড্রাল স্ট্রাকচার। কিন্তু যদি এটা POCl3 থাকতো, POCl3 টেট্রাহেড্রাল স্ট্রাকচার, কিন্তু এখানে যে বন্ধন কোণ আছে ClPCl, এই বন্ধন কোণটা 109 ডিগ্রি 28 মিনিট নয়, মানে 9 নয়, 109 ডিগ্রির থেকে কম হবে না বেশি হবে? কেউ বলতে পারবে বুদ্ধি করে? 109 ডিগ্রি 28 মিনিট থেকে কম হবে না বেশি হবে? কম হবে। যে বলেছো সে একদম ঠিক বলেছো, কারণটা বলে দাও দেখি, এই বন্ধন কোণটা কম হবে কেন? এক বন্ধন বিকর্ষণ বলের মান কম হবে, দ্বিবন্ধন এক বন্ধন বিকর্ষণ বলে 103.5 ডিগ্রি হয়। কারণটা শুনে নাও। এইখানে দেখো ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের সাথে যে সিঙ্গেল বন্ডের বিকর্ষণটা হবে, এই বন্ডটা অনেক বেশি বিকর্ষণ করবে, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, অক্সিজেনে ডাবল বন্ড আছে বলে। তাহলে দুদিক থেকে এরকম বিকর্ষণ বল অনুভব করছে।
আর এখানে সিঙ্গেল বন্ড বিকর্ষণ আছে, অর্থাৎ ওপর থেকে যখন বন্ডটা ডবল বন্ডটা বিকর্ষণ করছে এই বন্ধন কোণটা কমে যাবে 109°28' থেকে কমে 103° বা 103.5 ডিগ্রিতে চলে এসেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি ডবল বন্ড বিকর্ষণ বল সিঙ্গেল বন্ড থেকে বেশি। যদি মাঝে আরেকটা ঢোকাতে চাইতাম আমি, তাহলে বলতাম ডবল বন্ড সিঙ্গেল বন্ড আর সিঙ্গেল বন্ড। তাহলে বোঝা গেছে ব্যাপারটা। ডবল বন্ড সিঙ্গেল বন্ড ওই একই রকম ভাবে লোন পেয়ার বন্ড পেয়ার। লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করে দিই। এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড COF2 sp2 হাইব্রিডাইজড বন্ড অ্যাঙ্গেল 120° হওয়ার কথা। তাহলে কি এই FCF বন্ধন কোণ 120° হবে? কি হবে, কম হবে না বেশি হবে? কমে যাবে, বন্ধন কোণটা কমে যাবে। বন্ধন কোণ হয়ে যায় 112.5 হয়ে যায়, 120 থেকে কমে গেছে। কারণ এই বিকর্ষণটা বেশি, বন্ধন ডাবল বন্ডের সাথে সিঙ্গেল বন্ড বিকর্ষণ বেশি। আর এটা কম, তাই বিকর্ষণটা কমে 120 না হয়ে 111.5 হচ্ছে। এটা 5 নাম্বার রুল। আর কোনো রুল নেই তোমাদের। তাহলে দেখতে পাচ্ছি POCl3-তে টেট্রাহেড্রাল শেপ হওয়ার সত্ত্বেও বন্ধন কোণ কমে গেছে 109° থেকে। আর COF2-তেও হাইব্রিডাইজেশন sp2 হওয়ার সত্ত্বেও বন্ড অ্যাঙ্গেল 120° থেকে কমে যাচ্ছে। আবার POF3-তেও বন্ধন কোণ 109°28' থেকে কমে যাবে এক্ষেত্রেও। একটা প্রশ্ন লিখে রাখো, POCl3 এবং POF3 উভয় যৌগে ফসফরাসের সংকরায়ন হাইব্রিডাইজেশন sp3 হওয়ার সত্ত্বেও ClPCl এবং FPF বন্ধন কোণ 109°28' অপেক্ষায় কম হয়। ব্যাখ্যা করো বলবে, ভেসপার থিওরি দিয়ে ব্যাখ্যা করো, ভ্যালেন্সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি দিয়ে ব্যাখ্যা করো। কোশ্চেনটা বোঝা গেছে? POCl3 এবং POF3 উভয় যৌগে ফসফরাসের সংকরায়ন sp3 হওয়ার সত্ত্বেও ClPCl এবং FPF বন্ধন কোণ 109°28' অপেক্ষায় কম হয় কেন? বা বন্ধন কোণটাই বলে দিতে পারতো। এক্ষেত্রে বন্ধন কোণ বলে দিত 103.5 আর এখানে হচ্ছে 102.5 103.5 দুটোই দেখো 109°28' থেকে কম। sp3 হলে 109°28' হয়, দুটোর ক্ষেত্রেই দেখলাম কম। এটা কোন রুল দিয়ে ব্যাখ্যা হবে? তোমাকে যদি এই 5টা রুলই তোমার মনে থাকে তাহলে বলে দিতে পারবে কোন রুল দিয়ে ব্যাখ্যা হবে। এবার পরীক্ষার সময় বলবে না যে ভেসপারের রুল নাম্বার অমুক থেকে বলি, বলবে ভেসপারের রুল থেকে বলি বা ভেসপারের থিওরি থেকে বলি। ডাইরেক্ট বলবে দ্বিবন্ধন বিকর্ষণ বল দ্বিবন্ধন এক বন্ধনের তুলনায় বেশি এবং দ্বিবন্ধন এক বন্ধনের বিকর্ষণ বল এক বন্ধনের তুলনায় বেশি। এই রুলটা জেনে নিলেই আমরা বলে দিতে পারবো। তাহলেই হয়ে গেল, বাকি তুমি নিজে থেকে বলে দিতে পারবে। একই প্রশ্ন তোমাকে দিতে পারে, ওই যে একটু আগে বললাম
COF2, COF2 কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, তাহলে F বন্ধন কোণ 120 হওয়ার কথা, কিন্তু 120 হচ্ছে না, নট ইকুয়ালস টু 120 ডিগ্রি। ব্যাখ্যা করো, কম হবে না বেশি হবে? কেন কম হবে, কেন বেশি হবে? কত হয় একটু আগে বললাম, 112.5 ডিগ্রি। কোনো বন্ধন কোণ মুখস্থ রাখতে হবে না, ওই কয়েকটা মনে রাখলেই ভালো হয়। H2ওর ক্ষেত্রে মনে রাখো, NH3-র ক্ষেত্রে মনে রাখো, এই দুটো মনে রাখা ভালো, মনে রাখতে পারলে ভালো। আর সবগুলো যদি মনে রাখতে পারো সবই থেকে ভালো। তাহলে এরকম অনেক প্রশ্ন কিন্তু আমি রুল পড়াতে পড়াতেই দিয়ে দিয়েছি তোমাদের, ওই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার যেন খাতায় লেখা থাকে তোমাদের। লাস্ট প্রশ্ন, আর এটা এনবি বলে লিখে রাখো এই প্রশ্নটা। প্রশ্নটা আমি আগে বলে দিই, তারপর এনবি দিয়ে যেটা লিখবে সেটা বলে দেবো। এনবি দিয়ে ফাঁকা জায়গা রাখো একটু, আর নিচে প্রশ্নটা লেখো। NO2 প্লাস NO2 কমা দিয়ে এবং NO2 মাইনাস বন্ধন ক্রম অনুসারে, বন্ধন কোণ ক্রম অনুসারে সাজাও, বন্ড অ্যাঙ্গেলের অর্ডারে সাজাও। NO2 প্লাস NO2 এবং NO2 মাইনাসের বন্ধন কোণ ক্রম অনুসারে সাজাও, বন্ড অ্যাঙ্গেল অনুযায়ী সাজাতে হবে, ডিক্রিজিং অর্ডারে ভেবে নাও সাজাতে হবে। আমি NO2 প্লাসের, NO2 এবং NO2 মাইনাসের গঠনাকৃতিগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, NO2 প্লাস কিন্তু আমি তোমাদের কাজ দিয়েছিলাম NO2 প্লাসের সংকরায়ন আর গঠনাকৃতি অঙ্কন করতে, কেউ কি করেছো? হ্যাঁ, NO2 প্লাসের সংকরায়ন কত হয় সাইদা? SP, ভেরি গুড। SP হলে লিনিয়ার শেপ হবে, আমি লিনিয়ারটা এঁকে দিলাম আর মাথায় প্লাস দিয়েছি। প্লাস মানে আর কিছুই নয়, ফাঁকা কক্ষকে প্লাস দিয়ে বোঝানো হয়, ভ্যাকেন্ট অরবাইটালকে বোঝানো হয় প্লাস দিয়ে। তাহলে এইটা গেল 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, ঠিক বলেছি তো? SP হাইব্রিডাইজড বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, NO2 কিন্তু ওই ফর্মুলা দিয়ে H সমান V প্লাস X, এই ফর্মুলা দিয়ে করা যায় না, তাই এটা মুখস্থ তুমি রাখবে। এটা হচ্ছে NO2-র গঠনাকৃতি, একটা ইলেকট্রন থাকে, আমি অরবাইটালের মধ্যে 1 ইলেকট্রন দিয়েছি, এটাকে বলা হয় অড ইলেকট্রন, অড বা একটা ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন। আর NO2 মাইনাস কিন্তু আবার করা যায় ওই ফর্মুলা দিয়ে। কি করেছো বলো NO2 মাইনাসটা? sp2, ভেরি গুড। sp2 হাইব্রিডাইজড হয়। আমি এখানে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি, তোমাদের দেখবে আয়নগুলোর ক্ষেত্রে গঠনাকৃতিগুলো একটু ভুল হয়ে যাবে, কারণ প্রথম পরমাণুগুলো সহজে এঁকে দেবে, যেমন এইটা তুমি যদি আঁকতে যাও তাহলে একটু ভুল করে ফেলেছো হয়তো, আর যদি ঠিক করেছো তাহলে ভালো কথা। হ্যাঁ, হয়নি, কিন্তু এটা sp2 হাইব্রিডাইজড, একটা লোন পেয়ার থাকে বলে ট্রাইগোনাল প্লানার শেপ হবে না, ভি আকৃতি হবে, একটা অক্সিজেন ডাবল বন্ড থাকবে, যেটা ডবল বন্ড থাকবে সেটাতে দুটো লোন পেয়ার, আর একটা সিঙ্গেল বন্ড থেকে সেই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ দিয়ে দেবে। তুমি যদি এটাও ডবল বন্ড করো তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস দিয়েছো নিশ্চয়ই, তবে এরকম করাটাই বেটার। এই ছবিটা দেখে নাও, নিজের খাতায় এঁকে নাও, আর এইভাবেই আঁকবে পরীক্ষার সময়। এবার আমি বন্ড অ্যাঙ্গেল দেখাচ্ছি। এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 134 ডিগ্রি, 134 ডিগ্রি, আর এখানে হচ্ছে বন্ড অ্যাঙ্গেল 115, 115 ডিগ্রি। এবার
এইখানে তুমি কি পর্যবেক্ষণ করতে পারছো, অবজারভেশনটা তোমার একটু বলো। এইখানে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, 134 আর 115, কি অবজারভেশন আছে তোমার বলো। আর লোন পেয়ার যখন থাকছে না তখন সবচেয়ে বেশি বন্ধন কোণ হচ্ছে, লোন পেয়ার যখন থাকছে না সবচেয়ে বেশি বন্ধন কোণ হচ্ছে, ভেরি গুড। আর ইলেকট্রন থাকছে তখন তার থেকে একটা মিডিয়াম বন্ধন কোণ 134 ডিগ্রি, একদম এবং ঠিক। যখন একটা লোন পেয়ার থাকছে তখন সবচেয়ে কম হচ্ছে 115 ডিগ্রি। সাইদা যেটা বলেছে সেটাই অ্যাকচুয়ালি এই এনবি দিয়ে সেটাই আমরা লিখব। একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটি লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যে বিকর্ষণ বল প্রয়োগ করে, কমা, তা একটি অযুগ্ম ইলেকট্রন, অড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন যে বিকর্ষণ বল প্রয়োগ করে তার তুলনায় শক্তিশালী। তার মানে কি দেখলাম, যে লোন পেয়ার যে বিকর্ষণ বল প্রয়োগ করে, লোন পেয়ার যে রিপালসিভ ফোর্স দেখায়, অড ইলেকট্রন কিন্তু কম দেখাবে। অর্থাৎ আমি এটা একটু একটু হালকা ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে অড ইলেকট্রন বিকর্ষণ কম, তাই বন্ধন কোণ 134, লোন পেয়ার চলে এসেছে তাই বিকর্ষণ আরো বেশি 115 হয়ে গেল। এখানে কোনো লোন পেয়ার নেই, ফাঁকা কক্ষক আছে, তাই বন্ধন কোণ সবচেয়ে বেশি হচ্ছে 180। তাহলে এখানে লিখে রাখো, বাম দিক থেকে ডান দিকে বিকর্ষণ বল শক্তিশালী হয়, বিকর্ষণ বল বৃদ্ধি পায়, বলতে পারি বৃদ্ধি পায়, বন্ধন কোণ হ্রাস পায়। তাহলে এইটা হয়ে গেল, আর এখান পর্যন্তই আছে। আচ্ছা, এর অ্যান্সারটা দেখবে তোমাদের বইয়ের শেষে কোশ্চেন প্লাস অ্যান্সারে ভালো করে গুছিয়ে লেখা আছে, বা এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। এই এনবিটা অবশ্যই লিখতে হবে, আর এই ছবি এঁকে এরকম দুটো জিনিস দেখিয়ে দিলে হয়ে যায়, শর্ট কোশ্চেন থাকে। তোমাদের তো এমসিকিউ থাকবে এই টার্মে, তাই এটা একটু দেখে নেবে। আর ভেসপার থিওরি থেকে সেরকম আর কোনো প্রশ্ন নেই, বেন্ট রুল আছে, যেহেতু আমাদের বেন্ট রুল সিলেবাসে নেই বলে আমি ব্যাখ্যা করছি না এগুলো। এখান পর্যন্ত ভেসপার থিওরি শেষ। কোনো প্রশ্ন থাকলে আমাকে করো।